বৃষ্টি বন্যায় রাজধানীতে সবজির দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। লাউ, শসা ও কাঁচামরিচের ঝাঁজ। সরবরাহ থাকলেও মাছের বাজার চড়া, ডিমের দামও বাড়তি। প্রতি কেজিতে মনে হয় 20 টাকা পাচ্ছে। এরপরে মনে হয় তেলের দামটা বাইরে জন্য গাড়ি ভাড়াটাও বাড়ছে। মালের চাহিদা আছে বেশি, কিন্তু মাল তো কম বাজারে। বৃষ্টি বন্যায় স্থবির খাতুনগঞ্জ পাইকারি বাজার। 700 কোটি টাকার দৈনিক লেনদেন নেমেছে অর্ধেকে। যাতায়াত সংকটের অজুহাতে পেঁয়াজ, রসুন, ডালের দাম বৃদ্ধি। প্রায় 7 লাখ মানুষ চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত। পুনর্বাসনের কাজ শুরু শিগগিরই। পতেঙ্গায় দুর্গতদের ত্রাণ বিতরণ কার্যক্রমে অর্থমন্ত্রী। যতক্ষণ পুনর্বাসন কাজ শেষ না হয় ততক্ষণ আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সমস্ত কার্যক্রম অব্যাহত থাকবে। 80,000 থেকে 2 লাখ টাকায় মিলছে জাতীয় পরিচয়পত্র। দ্রুত সংশোধনীর গ্যারান্টি। ইসি সচিবালয়ের আশপাশে দালাল চক্রের ফাঁদ। নেই কার্যকর অভিযান। ওইটা কোনো বিষয় না। আর যদি ধরেন ওই কালকে ওই জায়গায় দেখছি আপনার কেউ 1 লাখও চাইতে আছে। বিপুল ঋণের বোঝা থাকায় জনপ্রত্যাশা পূরণে বহুমুখী চ্যালেঞ্জে সরকার। সফলতা ধরে রাখলে অর্থনীতি শক্তিশালী হওয়ার আভাস বিশ্লেষকদের। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি ইশতিয়াক আহমেদ। বৃষ্টি বন্যায় রাজধানীতে সবজির দাম বেড়ে প্রায় দ্বিগুণ বেড়েছে। লাউ, শসা ও কাঁচামরিচের দাম। সরবরাহ থাকলেও মাছের বাজার চড়া, ডিমের দামও বাড়তি। এই মুহূর্তে রাজধানীর কাঁচা বাজারে আছেন সহকর্মী ফেরদৌস রহমান। আরও বিস্তারিত জানবো তার কাছ থেকে। ফেরদৌস, কোন সবজির কেমন দামে বিক্রি হচ্ছে আমাদেরকে জানাবেন। ইশতিয়াক, সকাল থেকে রয়েছে কারণ বাজারে, এখন আছি সবজি বাজারে। আপনি জানেন যে টানা বর্ষণের ফলে সবজি বাজারের প্রতিটি সবজি দ্বিগুণ হারে বিক্রি হচ্ছে এবং চড়া দামে কিন্তু ক্রেতাদের কিনতে হচ্ছে। আমরা এই বাজারে এসে যতটুকু জানতে পেরেছি, লাউ থেকে শুরু করে কাঁচামরিচ, শসা এবং হচ্ছে যে প্রতিটি সবজি রয়েছে সেগুলোই দ্বিগুণ মূল্যে বিক্রি হচ্ছে এবং ক্রেতারা বলছেন যে এই চড়া মূল্যে তাদের কিনতে এসে হিমশিম খেতে হচ্ছে। আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারাও আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে প্রতিটি সবজি তার গত সপ্তাহের তুলনায় এবার দ্বিগুণ মূল্যে তারা বাজারে বিক্রি করছেন। তারা যেমনটি জানিয়েছেন যে টানা বর্ষণের ফলে সরবরাহ কম থাকায় তারা সবজির মূল্য চড়া মূল্যে বিক্রি করতে হচ্ছে। আপনাকে যদি জানিয়ে রাখতে চাই যে প্রতি কেজি চিচিঙ্গা বিক্রি হচ্ছে 40 টাকায়, যা গত সপ্তাহে ছিল 20 টাকা। প্রায় অর্ধেকের বেশি দাম বেড়ে গিয়েছে, বলা যায় দ্বিগুণ বেড়েছে। এবং পেঁপে স্বাভাবিক দামেও বিক্রি হচ্ছে এবং কিছুটা স্বস্তি রয়েছে টমেটোর বাজারে। আমরা জানি যে অর্ধেকের বেশি এই দাম কমে এসেছে টমেটোতে। তবে অন্যান্য যে সবজিগুলো রয়েছে, বিশেষ করে লেবুর দাম বেড়েছে গত সপ্তাহের তুলনায়। হালিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 20 টাকা হালিতে। কাঁচামরিচের দামও বৃদ্ধি পেয়েছে, গত সপ্তাহে বিক্রি হয়েছে 60 থেকে 70 টাকা কেজিতে। তবে এখন কাঁচামরিচ বিক্রি হচ্ছে 90 টাকা এবং কিছু কিছু দোকান আমরা দেখতে পেয়েছি যে 100 টাকাও ছাড়িয়েছে। বলা যায় যে অনেকটাই এই আগুন কাঁচামরিচের বাজারে। পটল 10 থেকে 15 টাকা বেড়ে কেজিতে বিক্রি হচ্ছে 30 টাকায় এবং বরবটি যে রয়েছে গত সপ্তাহে 50 টাকায় বিক্রি হলো, এখন কিন্তু কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে। বেগুনের কথা যদি বলি আপনাকে, যে বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়, গত সপ্তাহে ছিল 40 টাকা কেজি। আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখতে চাই যে কাঁচা বাজারের পাশাপাশি কিন্তু আমরা বলতে চাই যে ডিমের বাজারও মূল্য বৃদ্ধি পেয়েছে। হালিতে 2 টাকা করে বেড়েছে। লাল ডিম বিক্রি হচ্ছে 2 টাকা বৃদ্ধি পেয়ে 42 টাকা এবং যে এই সাদা ডিম রয়েছে সেটিও বিক্রি হচ্ছে 38 থেকে 40 টাকায়। কাঁচা বাজারের এই ঊর্ধ্বগতিতে আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে একটি কারণই বলেছেন যে টানা বর্ষণের ফলে কিন্তু এই কাঁচা সবজির বাজারে ঊর্ধ্বগতি রয়েছে এবং এই কারণেই কিন্তু তারা আশঙ্কা করছেন যে সামনের দিনগুলোতে কাঁচা সবজির মূল্য আরও বৃদ্ধি পেতে পারে। তো কাঁচা সবজির বাজার থেকে আমার কাছে এই ছিল সবশেষ। ইশতিয়াক।
টানা বৃষ্টিতে রাজধানীর কাঁচার বাজারে সবজির দাম বেড়ে প্রায় দ্বিগুণ। রাজধানীর কাঁচা বাজার থেকে সে ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস রহমান। টানা ভারী বৃষ্টি এবং বন্যায় সবজির ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় কমেছে সরবরাহ, ফলে চট্টগ্রামের বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহ ব্যবধানে অধিকাংশ সবজির দাম কেজি প্রতি বেড়েছে 20 টাকা। এদিকে সরবরাহ স্বাভাবিক থাকলেও খাদ্যের দাম বৃদ্ধি ও চাষাবাদে খরচ বাড়ায় বাজারে ছুটির দিনেও চড়া সব চাষের মাছের দাম। বিস্তারিত জানাতে চট্টগ্রামের কাজীর দেউরি বাজার থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ ও ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে ইমতিয়াজ আহমেদ। প্রথমে যাচ্ছি মাহফুজের কাছে। মাহফুজ, বৈরী আবহাওয়ায় বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ইশতিয়াক, সবজি সরবরাহ একেবারেই কম। আপনি জানেন যে গত কিছুদিন আগে চট্টগ্রামে টানা 9-10 দিন ভারী বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় দক্ষিণ চট্টগ্রামের অধিকাংশ ফসলি জমি নষ্ট হয়ে যায়, আর তার প্রভাবটি এসে পড়েছে বাজারে। সে দৃশ্য আমরা সকাল থেকে এসে দেখতে পাচ্ছি। অধিকাংশ সবজির দাম 100 টাকার ঘরে, আবার কিছু কিছু সবজি 120 থেকে 140 টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহ ব্যবধানে যদি বলি, চট্টগ্রামের বাজারে সবজির দাম কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে এবং কিছু কিছু সবজির দাম 40 টাকা পর্যন্ত বেড়েছে। আমরা আজকের বাজারে দেখতে পাচ্ছি কাঁকরোল বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজিতে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল 40 থেকে 50 টাকায়। ঢ্যাঁড়স আজকের বাজারে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়, তাও কেজিতে 10 টাকা থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। চিচিঙ্গা আজকের বাজারে বিক্রি হচ্ছে 80 টাকায়, ঝিঙ্গা বিক্রি হচ্ছে 100 টাকায়, সেগুলোও কিন্তু কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে। পটল আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি 70 টাকায় বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বরবটি আমরা দেখতে পাচ্ছি এক কেজিতে 140 টাকা এবং 50 টাকা দাম দিচ্ছেন বিক্রেতারা। তারা বলছেন মূলত বাজারে আসলে সরবরাহ সংকট রয়েছে দীর্ঘ 1 সপ্তাহ ধরে, আর সেই প্রভাবটি এখানে এসে পড়েছে। আপনাকে বলে রাখি যে চট্টগ্রামের যে বন্যা হয়েছে, এই বন্যায় 5 জেলায় প্রায় 45,000 হেক্টর ফসলি জমি নষ্ট হয়। এটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন। এর মধ্যে চট্টগ্রামে আসলে দক্ষিণ চট্টগ্রামের বিশেষ করে চন্দনাইশ, দোহাজারী, সাতকানিয়া, বাঁশখালী এ সকল এলাকা থেকেই সবজিগুলো নগরীর বাজারগুলোতে আসে, কিন্তু সেখানে বন্যা হওয়ার কারণে এখন কোনো ধরনের সবজি আসছে না। যে অল্প সবজিগুলো আসছে সেগুলো মূলত উত্তর চট্টগ্রাম তথা সীতাকুণ্ড এবং মিরসরাই থেকে আসছে, যা চাহিদার তুলনায় একেবারেই কম। এছাড়া উত্তরবঙ্গ থেকে আসলে যে সবজিগুলো চট্টগ্রামে আসে এখন সেই পরিমাণটাও কমেছে, কারণ এখানে বিক্রেতারা বলছেন যে উত্তরবঙ্গ থেকে সবজি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, ফলে মূলত চট্টগ্রামের ক্রেতাদেরকে মূলত এখানকার স্থানীয়ভাবে যে সবজি উৎপাদন হয় সেগুলোর উপর নির্ভর করতে হয়। কিন্তু সাম্প্রতিক সময়ের বৃষ্টি এবং বন্যার কারণে ফসলি জমি নষ্ট হয়ে যাওয়ার কারণে মূলত এখন সরবরাহ সংকট দেখা দিয়েছে, ফলে দামও কিন্তু অনেক বেড়ে গেছে। আর সরবরাহ না বাড়লে সেই দাম আরও বাড়তে পারে, এমনটি বলছেন এখানকার বিক্রেতারা। ইশতিয়াক, এ পর্যায়ে জানবো ময়মনসিংহের মাছের বাজারের খবর। সেখানে আছেন ইমতিয়াজ, মাছের সরবরাহ কেমন দেখছেন? দরদামটাও জানাবেন। ইশতিয়াক, আমি এর আগে সংযোগে যেটা জানিয়েছিলাম যে আজকে শুক্রবার যেহেতু ময়মনসিংহ মেছুয়া বাজার প্রচুর কিন্তু আসলে ক্রেতার সমাগম এবং উপচে পড়া ভিড় প্রত্যেকটি মাছের দোকানে। মাছের সরবরাহটাও স্বাভাবিক থাকলেও কিন্তু মাছের দাম একেবারেই কিন্তু কমছে না। বিশেষ করে চাষের যে মাছগুলো রয়েছে, রুই, কাতলা বা সিলভার কাপ, কারফিউ, এই জাতীয় মাছের কিন্তু বেশ চড়া দাম যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি দোকানে মূলত পরিবারের যে আমিষের চাহিদা সেটি পূরণ করার জন্য মাংসের পাশাপাশি মাছ কেনার জন্য আজকে এসেছেন। আমরা বিভিন্ন প্রকারের চাষের মাছ দেখছি, আমরা ব্রিগেড মাছ দেখছি, গার্স কাপ, সেই সাথে রুই এবং কাতলা মাছ দেখছি। এই মাছগুলো কিন্তু বিক্রি হচ্ছে 350 থেকে 60 টাকা কেজি। কাতলা মাছ বিক্রি হচ্ছে 380 টাকা কেজি এবং একটু মাঝারি সাইজের যে রুই মাছগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 360-70 টাকা এবং একটু বড় সাইজের ব্রিগেড মাছ বিক্রি হচ্ছে 400 টাকা কেজি এবং একটু বিশেষ করে 400 গ্রাম 500 গ্রাম এই ধরনের যে রুই মাছগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 250 থেকে 260 টাকা কেজি। এবং সেই সাথে আমরা বেশ কিছু জিওল মাছ দেখতে পাচ্ছি, বিশেষ করে হাওড় অঞ্চল থেকে যে মাছগুলো রয়েছে সেগুলোর কিন্তু বেশ চড়া দাম। জিওল মাছ, বিশেষ করে কই মাছ,
থেকে শুরু করে শিং মাছ এগুলো কিন্তু বিক্রি হচ্ছে 400 থেকে 450, এবং অন্যদিকে যে আরও যে আমরা মাছ দেখতে পাচ্ছি যে কাচকি মাছ সেগুলো বিক্রি হচ্ছে 400 450 টাকা। আসলে যেহেতু বলছিলাম শুক্রবার ছুটির দিন, আজকে প্রচুর কিন্তু ক্রেতা সমাগম, এবং যার কারণে যে মাছগুলো আমরা রয়েছে জিওল মাছগুলো দেখতে পাচ্ছি, বিভিন্ন শিং মাগুর বিক্রি হচ্ছে, যেগুলো হাওরের চাষকৃত নাম, সেগুলো কিন্তু 700-800 টাকা বিক্রি হচ্ছে। আবার যেগুলো চাষের শিং মাগুর রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 350-400 টাকা করে, এবং কই মাছগুলো যেগুলো চাষের রয়েছে, চাষের কই মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকা। এবং এই যে একটু বড় সাইজের যে ব্রিগেড মাছগুলো সেগুলো বিক্রি হচ্ছে 350 থেকে 360 টাকা, এবং ট্যাংরা মাছ যেগুলো রয়েছে হাওড় থেকে এসেছে সেগুলো বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকা। এবং ইলিশের যদি বলি, ছোট ইলিশ যেগুলো রয়েছে সেই ইলিশের দাম কিন্তু মোটামুটিভাবে বলতে গেলে আজকে একটু বেশি রয়েছে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 25 থেকে 2600 টাকা। সব মিলে আজকে মাছের বাজারটা কিন্তু বেশ চড়া যাচ্ছে। ইশতিয়াক। চট্টগ্রাম ও ময়মনসিংহ থেকে সবজির বাজার ও মাছের বাজারের সার্বিক অবস্থা জানাচ্ছিলেন কাজী মাহফুজ ও ইমতিয়াজ। গত 9-10 দিনে টানা ভারী বর্ষণ ও বন্যায় স্থবির হয়ে পড়েছে চট্টগ্রামের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জ। যাতায়াত সমস্যার কারণে ক্রেতা ও ট্রাক সময় মতো না আসায় দৈনিক লেনদেন নেমে এসেছে অর্ধেকে। যাতায়াত সংকটের অজুহাতে পাইকারিতে পেঁয়াজ, রসুন ও ডালের দাম কেজিতে 5 থেকে 60 টাকা বেড়েছে। কাজী মাহফুজের প্রতিবেদন। টানা 9 দিনের ভারী বর্ষণ আর বন্যার ধাক্কায় স্থবির চট্টগ্রামের ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ। আশপাশের বন্যা কবলিত জেলা এবং উপজেলা থেকে খুচরা, পাইকার ও ট্রাক সময়মতো আসতে না পারায় বেচা বিক্রি কমেছে বলছেন ব্যবসায়ীরা। ফলে স্বাভাবিক সময়ে যেখানে 5 থেকে 700 কোটি টাকার লেনদেন হতো, ক্রেতা সংকটে তা এখন নেমেছে অর্ধেকে। তবে এবারের বৃষ্টিতে খাতুনগঞ্জে পানি না ওঠায় কোনো পণ্যের ক্ষয়ক্ষতি হয়নি। বাজারে পণ্যের মজুদ পর্যাপ্ত হলেও যাতায়াত সমস্যার অজুহাতে 2 দিনের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজ ও রসুনের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 7 টাকা। এছাড়া ডাল ও শুকনো খাবারের দামও কিছুটা বেড়েছে। অবশ্য ব্যবসায়ীদের দাবি, যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি সচল হলে এই বাড়তি দাম দ্রুতই কমে আসবে। বৃষ্টির প্রভাবটা আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যেও পড়ছে। এখানে আমাদের বেচা বিক্রি তো প্রথম ওই যে 4-5 দিন তো টোটালি বেচা কিনে হয়নি। এরপরও এখন যা হচ্ছে এটা খুব নগণ্য। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে পণ্যবাহী ট্রাকগুলো আসতে পারে না, যার কারণে কিছু ঘাটতি হওয়ার কারণে পণ্যের দাম 5 থেকে 60 টাকা বাড়তি মান বেঁধে। পণ্যের দাম আশা করি বাড়বে না, আরও কমবে। এই সপ্তাহ, আগামী সপ্তাহের মধ্যে বেচা কিনা হতে পারে। পেঁয়াজ, রসুন ও ডাল জাতীয় পণ্যের দাম কিছুটা বাড়লেও পুরোপুরি স্থিতিশীল রয়েছে মশলার বাজার। সরবরাহ পর্যাপ্ত রয়েছে বলছেন ব্যবসায়ীরা। বাজার অবস্থা ভালো, বাজার সরবরাহ মোটামুটি ভালো, কিন্তু ওই যে আমাদের একটা নিয়ম আছে যে একটু বাজার যখন একটু বেশি চাহিদা বাড়ে তখন একটু রেটটা একটু বাড়তে থাকে। চট্টগ্রামের আশেপাশে যে উপজেলাগুলো আছে, 16টি উপজেলার মধ্যে প্রত্যেকটি উপজেলাতে কম বেশি পানি বন্দি ছিল সবাই। পাশাপাশি আমাদের আশেপাশে যে জেলাগুলো ছিল তাদেরও কম বেশি পানি ছিল, যার কারণে ট্রান্সপোর্ট বলেন, পাইকারের ব্যবসায়ীরা বলেন, তারা কিন্তু আমাদের খাতুনগঞ্জের ব্যবসায়ী না আসতে পারার কারণে এই ব্যবসাটা হয়নি। ব্যবসাটা ধস নেমেছে 2-3 দিন থেকে। যেহেতু রোদ উঠেছে, বিভিন্ন জেলায়, বিভিন্ন জেলা উপজেলাতে পানি কমতে শুরু করেছে, কিছুটা স্বস্তির মুখে আছি আমরা। গত 2 দিন ধরে বৃষ্টি না থাকায় এবং বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী 2-1 দিনের মধ্যে বেচাবিক্রি পুরোদমে শুরু হবে, স্বাভাবিক চিত্রে ফিরবে খাতুনগঞ্জ, এমনটাই আশা ব্যবসায়ীদের। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় শিগগিরই পুনর্বাসন কাজ শুরু হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকার বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি আরও জানান, সরকার আপাতত ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখবে, যেখানে যা লাগবে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ত্রাণ ও পুনর্বাসনের পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হবে বলেও জানান তিনি। পরে পতেঙ্গার মাইজপাড়ায় মাহমুদুন নবী কমিউনিটি সেন্টার এবং পরে খালপাড় এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রাণ তুলে দেন মন্ত্রী। ৭৫,০০০ পরিবারকে শুকনা চাল, ডাল ইত্যাদি দেওয়া হয়েছে। প্রায় ৪০,০০০কে রান্না বান্না করে খাওয়ানো হয়েছে। এই ধারা কিন্তু অব্যাহত আছে, এটা চলতে থাকবে। এরপরে পুনর্বাসন কার্যক্রম আরম্ভ হবে। যাদের বীজ দরকার,
সার দরকার, ইত্যাদি ইত্যাদি যা প্রয়োজনীয় পুনর্বাসন কাজ এরপরে শুরু হয়ে যাবে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এতে পায়রা সহ সব সমুদ্র বন্দরে বহাল রয়েছে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। এ নিয়ে আরও জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সুজন আকন ও পটুয়াখালীর কলাপাড়া থেকে জসিম পারভেজ। প্রথমেই চলে যাচ্ছি জসিমের কাছে। জসিম, লঘুচাপের প্রভাবে জেলায় নদ নদীর পানি বেড়েছে কিনা জানাবেন, আর জেলেরা কি বলছেন? এখানকার যে নদ নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে 3 থেকে 4 ফুট পানি বেড়েছে। আর আপনার এখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আন্দারমানিক নদের তীরে রয়েছি, আর এই নদের প্রায় 3 থেকে 4 ফুট পানি বেড়েছে স্বাভাবিক জোয়ারের চেয়ে। এছাড়া নদ নদীর পানি, সকল নদ নদীর পানি ফুসে উঠেছে। আপনি জানেন যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ এবং অমাবস্যা এই দুয়ের সমন্বয়ে কিন্তু নদী এবং সমুদ্র ফুসে উঠেছে। আর এই উত্তর সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে সকল জেলেরা টিকতে না পেরে তারা কিন্তু নিরাপদ আশ্রয়ের জন্য মৎস্যবন্দর আলিপুর, মহিপুর, রাঙাবালি সহ বিভিন্ন উপকূলীয় অঞ্চলের যে পোতাশ্রয় রয়েছে সেই পোতাশ্রয়ে তারা কিন্তু নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে। আর এছাড়া যে নদী উত্তাল থাকায় নদীর পক্ষে যে সকল নদীতে ক্ষুদ্র জেলে রয়েছে তারাও মাছ শিকার করতে পারছেন না। এছাড়া যে নৌ চলাচলে একটি প্রতিবন্ধকতা দেখা দিয়েছে, কারণ নদ নদী উত্তাল রয়েছে এবং যে সকল উপকূলীয় অঞ্চলের মানুষ যেমন রাঙাবালি উপজেলায় যারা যাতায়াত করে থাকেন সে সকল মানুষও কিন্তু তারা এই যোগাযোগের অস্বাভাবিক হওয়ায়, জোয়ারের পানিতে প্লাবিত হওয়ায় পল্টন সহ গ্যাংওয়ে সেখানে পারাপার করতে গিয়ে তাদের নানা ভোগান্তির শিকার হচ্ছেন। এবং এছাড়া আপনাকে আরও জানিয়ে রাখি যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে পায়রা সমুদ্র বন্দর সহ সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলেছে এবং ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সংখ্যার কথাও প্রকাশ করেছেন এবং মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের কথাও তারা আমাদেরকে জানিয়েছে। এখানকার যে ভুক্তভোগী যে সকল উপকূলীয় অঞ্চলের মানুষ রয়েছে বেড়িবাঁধের বাহিরে, সে সকল বেড়িবাঁধের বাহিরের বসতি অর্ধনিমজ্জিত হয়েছে দফায় দফায়। যখন জোয়ার হয়, জোয়ারের পানিতে সে পানি বাড়িঘর প্লাবিত হয় এবং এছাড়া যে বেড়িবাঁধের বাহিরে যে সকল কৃষি আবাদ করেছে সেগুলো কিন্তু দফায় দফায় প্লাবিত হচ্ছে। এক কথা বলা যায় যে উপকূলীয় অঞ্চলে এখন বৈরী আবহাওয়া বিরাজ করছে, আর 3 নম্বরও স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এই ছিল আমার কাছে সবশেষ। এই পর্যায়ে জানবো বরগুনার খবর। সেখানে আছেন সুজন আকন। সুজন, সৃষ্ট লঘুচাপটি নিয়ে আবহাওয়া অফিস কি বলছে? ইশতিয়াক, আসলে সকাল থেকে কিন্তু থেমে থেমে মুষলধারে বৃষ্টি আমরা দেখতে পেয়েছি বরগুনায়। এখন কিছুটা রৌদ্রোজ্জ্বল এবং কিছুক্ষণ আগেও কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে আমার কোমর সমান পানিতে কিন্তু তলিয়ে গেছে বরগুনার বাইনচুটকি যে ফেরিঘাট, সেই ফেরিঘাটের গ্যাংওয়ে যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে, অর্থাৎ পানির যে পরিমাণ সেটি কিন্তু স্বাভাবিক জোয়ারের থেকেও প্রায় 2 থেকে 2.5 ফিট কিংবা 3 ফিট পরিমাণ পানি কিন্তু বেড়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে এই গ্যাংওয়ে যে সড়কটির উপরেও প্রায় 2 ফুটের উপরে কিন্তু পানি জমে গিয়েছে। অর্থাৎ স্বাভাবিক জোয়ার যে বরগুনার বিষখালী, পায়রা এবং বলেশ্বর এই 3 নদীর পানি কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে, যার কারণে এই অঞ্চলের মানুষ কিন্তু এই পানি বৃদ্ধির সব থেকে বেশি কিন্তু আশঙ্কায় থাকে। অর্থাৎ তারা যে বেড়িবাঁধের ভেতরে এবং বাইরে যারা বসবাস করে তারা কিন্তু বেশ চিন্তিত থাকেন এই যে বৈরী আবহাওয়ার ক্ষেত্রে। বিশেষ করে আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু 4টি যে নদী বন্দর রয়েছে সেই নদী বন্দরগুলোকে কিন্তু 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং তারপর থেকেই কিন্তু উপকূলীয় অঞ্চলের যেসব মানুষগুলো বসবাস করে বেড়িবাঁধের বাইরে তারা কিন্তু ইতিমধ্যে তাদের আমরা খোঁজ পেয়েছি যে তাদের ঘরবাড়ি কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং যারা বেড়িবাঁধের ভেতরে বসবাস করে তারাও কিন্তু বেশ চিন্তিত। অর্থাৎ 5 থেকে 6 ফুট পানি বৃদ্ধি পেলে স্বাভাবিক জোয়ারের থেকে তখনই কিন্তু এসব বেড়িবাঁধ কিন্তু উপচে কিংবা বেড়িবাঁধ ভেঙে কিন্তু লোকালয় পানি ঢুকে কিন্তু প্লাবিত হয়ে জানমালের ব্যাপক ক্ষতি হয়। এর আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মাছের খামার কিংবা গবাদি পশু বসতবাড়ি কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় এর আগেও। এবং এই উপকূলীয় অঞ্চল বিশেষ করে বেড়িবাঁধের বাইরে এবং ভেতরের মানুষজন কিন্তু বারবারই দাবি করছে যে এর আগে যেসব বেড়িবাঁধ মেরামত করা হয় সেই মেরামতকৃত বেড়িবাঁধ কিন্তু 1 বছরও টিকছে না, তারপরেই কিন্তু এই বেড়িবাঁধগুলো ভেঙে যায়, যার কারণে তারা কিন্তু বলছে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য। এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে বরগুনায়
805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, এর মধ্যে কিন্তু 44 কিলোমিটার যে ঝুঁকিপূর্ণ ভাঙন প্রবণ যে 44 কিলোমিটার বেড়িবাঁধ এবং 14 কিলোমিটার বেড়িবাঁধ অতি ঝুঁকিপূর্ণ। অর্থাৎ এই 14 কিলোমিটার বেড়িবাঁধের আশপাশে যারা বসবাস করে তারা কিন্তু বেশ বেকায়দার মধ্যে পড়েছে। এবং এই যে আমি রয়েছি বিষখালী নদীর পাড়ে এবং এখানে কিন্তু এই স্বাভাবিক জ্বরে এই সড়কে কিন্তু পানি ওঠে না এবং এই আজকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গতকালকেও কিন্তু এই জায়গাটি প্লাবিত হয়েছে এবং এই পানিতে কিন্তু কোমর সমান বা তার বেশিও কিন্তু পানি এখানে উঠে পড়েছে, যার কারণে কিন্তু যারা এই আশপাশে যারা বাসিন্দারা রয়েছে তারাও কিন্তু বেশ চিন্তিত রয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, বরগুনায় কিন্তু 1 লাখেরও বেশি মানুষ কিন্তু জেলে পেশার সঙ্গে জড়িত। তারা কিন্তু সমুদ্রে মাছ শিকারে এখন কিন্তু ইলিশের ভরা মৌসুম চলছে, যার কারণে সমুদ্রে অবস্থান করছে বেশিরভাগ ট্রলার এবং তারা কিন্তু এই বৈরী আবহাওয়ার কারণে জেলা ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে এবং কোস্টগার্ডের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে তাদের উপকূলে ফিরে আসার জন্য কিন্তু তাদের বারবারই তাগিদ দেওয়া হয়েছিল এবং তারা কিন্তু বেশিরভাগ ট্রলার কিন্তু সমুদ্র থেকে ফিরে এসে এবং জেলেরাও জানিয়েছে সমুদ্র অনেকটাই উত্তাল রয়েছে, যার কারণে তারাও আসলে সমুদ্রে টিকতে পারছে না ঢেউয়ের তোরে, যার কারণে তারাও কিন্তু বেশিরভাগ ট্রলারই কিন্তু তীরে ফিরে এসেছে। তো এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাব নিয়ে বরগুনা ও পটুয়াখালী থেকে জানাচ্ছিলেন সুজন আকন ও জসিম পারভেজ। এনআইডি সংশোধনে ইসি কর্মকর্তাদের চেয়েও বেশি ভরসা যেন বিশ্বস্ত দালাল চক্রে। ভুক্তভোগীদের দাবি, মাসের পর মাস এনআইডির ভোগান্তির থেকেই অনেকটা বাধ্য হয়েই দালালের শরণাপন্ন হতে হয়। এসব চক্রের ফাঁদে পড়ে অনেকেই হাজার হাজার টাকা খুইয়েছেন। বড় ধরনের সংশোধনীতে চাওয়া হয় 2 লাখ টাকা পর্যন্ত। ভোগান্তির কথা স্বীকার করে ইসি সচিব বলেছেন, অনেকেই ভুল তথ্য দেয়ায় সার্বিকভাবে বেগ পেতে হচ্ছে। মোহাম্মদ জসিমের ক্যামেরায় বিস্তারিত মিয়া আমিনুলের প্রতিবেদনে। জাতীয় পরিচয়পত্র দ্রুততম সময়ে সংশোধন করতে অনেকের কাছে দালাল চক্রই যেন ভরসা। বিষয়টি শুনতে অবাক লাগলেও বাস্তবতা এর চেয়ে ভয়ানক। দেশের বিভিন্ন জেলা উপজেলা নির্বাচন অফিস ঘুরে সেবা প্রত্যাশীদের শেষ ঠিকানা ইসি সচিবালয়। তবে এখানে এসে অনেককেই পড়তে হচ্ছে প্রতারকের ফাঁদে। এনআইডি সংশোধনে অনলাইন অফলাইনে হরেক রকমের আয়োজন থাকলেও বাস্তবতা অসহনীয় বলছে সেবা প্রত্যাশীরা। প্রমাণপত্র থাকার পরও অপেক্ষা মাস পেরিয়ে বছরে। এই সুযোগটাই নিচ্ছে বেশ কিছু দালাল চক্র। ইসি সচিবালয়ে এনআইডি সংশোধনের নির্ধারিত জায়গায় পৌঁছানোর আগেই কয়েক স্তরের অফারের দেখা মিলে। নির্বাচন ভবন, ইটিআই ভবনের আশপাশের সড়ক ধরে হাঁটতেই সক্রিয় বেশ কিছু দালাল চক্র। দ্রুত সময়ে এনআইডি সংশোধনের লোভে সাড়াও দিচ্ছে কেউ কেউ। টাকা গেছে যাও, কিন্তু আমার কাজ হয়ে যেত, আমার টাকা কিন্তু দুঃখ থাকতো। আমি গেছি 3 বার, কাগজ দেওয়া যাও করে দিতেছে, কাজ হয় না, লোক দেওয়া বাড়াইছে, ঠিক আছে। 10,000 5,000 ওইটা কোনো বিষয় না। আর যদি ধরেন ওই কালকে ওই জায়গায় দেখছি আপনার কেউ 1 লাখও চাইতে আছে। কথা হয় বেশ কয়েকজন ভুক্তভোগীর সাথে। 7 দিনের মধ্যে সমাধানের আশ্বাস পেয়ে কেউ কেউ খুইয়েছেন 50,000 টাকার বেশি। আরো দ্রুত সময় সংশোধন চাইলে টাকার অঙ্ক আরেকটু বেশি, 1 লাখ টাকার কম নয়। সেক্ষেত্রে আমাকে স্বাস্থ্য থেকে নিচে 50,500 টাকা। আরো কয়েকজন সেবা প্রত্যাশীর সঙ্গে কথা বলে জানা গেল, বিশ্বস্ত দালালের খোঁজে তারাও। একজনের দেওয়া ঠিকানা ধরে ইসলামিক ফাউন্ডেশনের সামনে সড়কে গিয়ে দেখা মিলল আরেকটি চক্রের সন্ধান। অভিযোগ, ফাউন্ডেশনের কয়েকজন কর্মকর্তাও জড়িত এই চক্রে। এখানে আগে থেকে কাজ করতো, ফাউন্ডেশন থেকে অনেকে কাজ করতো। আমার ফাউন্ডেশনের ভিতরে যাই আগে পরিচয় নেবেন, চাকরি করে কিনা কার্ডটা ঠিক করে দেন, আপনি পয়সা করে যা লাগে আমি। নির্বাচন ভবন কেন্দ্রিক আগারগাঁওয়ের বিভিন্ন রাস্তা ধরে এগোতেই খোঁজ মেলে চক্রের আরো সদস্যের। পরিচয় গোপন করে সেবা নেওয়ার আগ্রহ জানাতেই এনআইডি সংক্রান্ত যে কোনো সমস্যা গ্যারান্টি সহকারে সমাধানের আশ্বাস দিলেন। জানা গেল খরচপাতির হিসাবও। সার্টিফিকেট থাকা সাপেক্ষে নাম ও বয়সের সংশোধনী চা হলো 80,000। 10 থেকে 12 বারের প্রত্যাখ্যান কিংবা বড় জটিলতায় সংশোধনের ফি 2 লাখ টাকা। জানালেন, নির্বাচন ভবনে আছেন তাদের নিজেদের লোক। ফিঙ্গার হওয়ার আগে 1 টাকা দেওয়া লাগবে, ফিঙ্গার হওয়ার পরে পুরো টাকা দিবেন। আমি আপনাদের সাথে নিয়ে যাবো, সাথে নিয়ে কার্ড দিবেন, কার্ড দিব, কার্ড নেবেন, অনলাইনে চেক করবেন, এরপর আপনারা দেখতে যাবেন। সমস্যা। অভিযোগ আছে, ইসি সচিবালয় কেন্দ্রিক কয়েকটি কম্পিউটার দোকান থেকে চলে দালালের নেটওয়ার্কিং, যারা মাঠ পর্যায় থেকে ভুক্তভোগীদের টার্গেট করেন। নির্বাচন ভবনের আশপাশে অবৈধভাবে গড়ে ওঠা এনআইডি সেবা সংশ্লিষ্ট ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদে শেরবাংলা থানাকে দায়িত্ব দেওয়া হলেও নেই কার্যকর উদ্যোগ। মাঝে মাঝে লোক দেখানো অভিযান চললেও নেই সুফল। তবে পুলিশ বলছে, নিয়মিতই অভিযান চালানো হয়। কাজ করতেছে তো প্রায় অভিযান চালাই, এখন আবার বসে কতক্ষণ খেয়াল রাখতে পারা যায়। চেষ্টা করি, সবসময় তো চেষ্টা করি। এখন অনেক সময় দেখাতে আমাদের আদালতে বসে পড়ে, বরাবর অ্যাকশন নেই। এনআইডি সংশোধনে কিছু কিছু ভোগান্তির কথা স্বীকার করলেন ইসি সচিব। তবে বেশিরভাগ আবেদনকারী ভুল তথ্য উপস্থাপন করায় বেগ পেতে হচ্ছে বলে দাবি তার। সামান্য
আকার ইকার রস্যিকার দীর্ঘিকার এগুলো করণিক ত্রুটি, এগুলো কিন্তু তাৎক্ষণিকভাবে যত দ্রুততার সাথে করে দেওয়া সম্ভব করে দেওয়া হয়। আমার যে সক্ষমতা আছে, ম্যান পাওয়ারের যে সক্ষমতা আছে, আমি ডিসপোজাল করতে পারি 100টা। আমার যদি 1000 অ্যাপ্লিকেশন প্রত্যেক দিন আসে, তাহলে 900টা তো পেন্ডিং থাকবেই। জাতীয় পরিচয়পত্রের বয়স সংশোধনীতে কেউ 18 থেকে 20 বছর কমানোর আবেদন করলেও মাঠ পর্যায়ে সত্যতা পায়নি ইসি। চাহিদা সংশোধনী হিসেবে দেখা যাচ্ছে যে উনি 10 বছর বয়সে নিবন্ধন হচ্ছেন, তার মানে তিনি আরেকটা আইডেন্টিটি নিচ্ছেন। এই আইডেন্টিটির পিছনে কি আছে সেটা তো আমি জানি না। তো এটা জিজ্ঞাসা করাটা কি ভোগান্তি? মিয়া আমিরুল, এখন, ঢাকা। দেশ পরিচালনায় 5 মাস পূর্ণ করেছে সরকার। 2/3 ভোট পাওয়া এই সরকারের উপর জনগণের প্রত্যাশাও আকাশচুম্বী। দায়িত্বশীলরা বলছেন 30 লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করার কারণে বহুমুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয় সরকারকে। তবে বিধ্বস্ত অর্থনীতিকে দ্রুত পুনর্গঠন ও শক্তিশালী করার নানা আভাস দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিস্তারিত জিনাত জান কবিরের প্রতিবেদনে। মুক্ত করে দেশকে একটি স্বনির্ভর 5 বছর মেয়াদী একটি সরকারের জন্য 5 মাস সময় খুবই কম। সময়ের হিসেবে দীর্ঘ না হলেও গণতান্ত্রিক সরকারের জন্য প্রতিটি ক্ষণই জনগণের প্রতি দায়িত্ব পালনের পরীক্ষা এবং প্রতিটি পদক্ষেপ জবাবদিহিতার চ্যালেঞ্জ ও জনসেবার প্রতিফলন। আমি সংবিধানের রক্ষণ। দেশের ইতিহাসে সবচেয়ে ভঙ্গুর অর্থনীতি, দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে বর্তমান সরকার 17 ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করে। প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে জনগণের প্রতি অঙ্গীকার বাস্তবায়নে মনোযোগ দেয় সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই সরকারের 5 মাসে বেশি মনোযোগ ছিল ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খননের মতো কর্মসূচিতে। সরকারের এসব উদ্যোগকে কার্যকর উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, 5 মাসে বিপুল সংখ্যক জনগোষ্ঠীর মুখে হাসি ফুটিয়েছে সরকার। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড তার সবচেয়ে বড় উদাহরণ বলে মন্তব্য করেন তিনি। বর্তমান সরকার তার যে কর্মসূচিগুলো, সেই কর্মসূচিগুলো আমরা বাস্তবায়নের যে ডাইমেনশনটা দেখছি, এটা অভূতপূর্ব এক কথায় আমরা বলবো। জনগণের স্বার্থে যে কাজ অগ্রগামী হয়, সেই কাজ কখনো পিছিয়ে পড়ে না বা ওটা স্লথ হয় না, সেটা খুব ধীরে সুস্থে চলে না। আমি মনে করি যে সেই কাজগুলো অব্যাহত চলছে এবং এগুলোর নির্দিষ্ট সময়ের মধ্যেই যে অবজেক্টিভ যেটা, সেই লক্ষ্য পূরণে এটা দারুণভাবে সাফল্য লাভ করবে। সরকার নির্বাচনী ইশতেহার দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এই অল্প সময়ে সরকার যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তা থেকে বোঝা যায় সরকার সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। এমনটাই মন্তব্য করেন রাজনৈতিক বিশ্লেষক সাখাওয়াত হোসেন সায়ন্ত। সরকার দায়িত্ব নিয়েছে এরকম একটা ভঙ্গুর অবস্থায়, কিন্তু তাদের পুরো এক্সপেকটেশন হাই। এই দুইটার সমন্বয় করে চলাটা যে কারোর জন্য খুব দুরূহ। সরকার যতগুলো উদ্যোগ নিয়েছে এখনো পর্যন্ত খুব বড় বড় উদ্যোগ নিয়েছে এবং তারা তাদের কর্মসূচি, তাদের কার্যক্রম চলমান রেখেছে, ফলে এইটা আশা জাগাচ্ছে। সরকার চালাতে গিয়ে এই 5 মাসে মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব সামলাতে হয়েছে সরকারকে। এরপরও জনগণের স্বস্তির কথা মাথায় রেখে নিত্যপণ্যের দাম বাড়ানো হয়নি। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন বলেন, অংশীদারিত্বের ভিত্তিতে অর্থনৈতিক কাঠামো গড়াই সরকারের লক্ষ্য। সারা বিশ্ব জুড়ে যখন জ্বালানির প্রচণ্ডভাবে দ্রব্য বৃদ্ধি হয়েছে তার মূল্য বৈশ্বিক সংকটের কারণে, তখনই কিন্তু জ্বালানির দাম বাংলাদেশে যথেষ্ট নিয়ন্ত্রণে ছিল। কিছুদিন আগে নতুন সরকারের প্রথম বাজেট প্রণীত হয়েছে, সেখানে আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী নিজে দায়িত্ব নিয়ে যে 60টির বেশি প্রোডাক্ট ডে টু ডে প্রয়োজন হয়, নিত্য নৈমিত্তিক প্রতিটি পণ্যের দ্রব্যমূল্য সীমিত রাখার জন্য সেখানে ট্যাক্সের পরিমাণ কমিয়েছেন। জনগণের দীর্ঘদিনের যে জনজীবনে প্রত্যাশিত বিষয়গুলো ছিল, প্রায় প্রত্যেকটাই কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার প্রতিপালন করে চলেছে। বিনিয়োগ বাড়াতেও সরকারের গুরুত্ব রয়েছে। চীন ও মালয়েশিয়া সফরেও জনগণের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়ে বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, ট্যুরিজম বিষয়ে শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্ণধারদের সঙ্গে আলোচনা করেছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী প্রথম বিদেশ সফরের ভেতরে মাননীয় প্রধানমন্ত্রী যখন গেলেন, আমরা দেখেছি মালয়েশিয়াতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এবং চীনে গিয়েছেন, এবং প্রতিটা ক্ষেত্রে তিনি
বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব সেটিকে প্রাধান্য দিয়ে কিন্তু বাইল্যাটারাল এবং মাল্টিল্যাটারাল বিভিন্ন পর্যায়ে এঙ্গেজ হয়েছেন। বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে উনি নিশ্চিত করেছেন জনগণের যে অভিপ্রায় সেটা যেন প্রস্ফুটিত হয়। আমরা এমন একটি ইকোসিস্টেম গড়ে তুলতে চাই যেখানে আমাদের যে হিউজ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রয়েছে, তরুণ প্রজন্ম, তাদের যে স্বপ্ন রয়েছে, তাদের যে লক্ষ্য রয়েছে, তাদের জীবনে যে ভিশন রয়েছে, সেটাকে যেন সরকার তার পলিসির মাধ্যমে ম্যাটেরিয়ালাইজ করাতে পারে। এই সরকারের ৫ মাসের কর্মসূচি থেকে বোঝা যায় সামনের দিনগুলোতেও সফলতার সঙ্গে এগিয়ে যাবে এই সরকার, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। তার যোগ্যতা সবকিছু নিয়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকবে। জিনাত জান কবির, এখন, ঢাকা। ভোলার মেঘনার মধ্যবর্তী মাঝের চরের বিদ্যুৎ সংযোগ প্রায় ৪ বছর বিচ্ছিন্ন। সংস্কারে কোনো উদ্যোগ নিচ্ছে না পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। পল্লী বিদ্যুতের মাঠকর্মীদের সহযোগিতায় সঞ্চালন লাইন, ট্রান্সফরমার সহ মূল্যবান সরঞ্জামাদি নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। এদিকে চরের 7 শতাধিক গ্রাহকের সংযোগ মিটার স্থাপনে কয়েক কোটি টাকা খরচ করেও বিদ্যুৎ না পেয়ে চরম হতাশায় পড়েছেন তারা। কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তা নিশ্চিত করতে পারছে না পল্লী বিদ্যুৎ সমিতি। অঙ্কুর রায়ের ছবিতে ইমতিয়াজুর রহমানের প্রতিবেদন। ২০২১ সালের ডিসেম্বরে সদরের তুলাতুলি থেকে 3টি সাবমেরিন কেবলের মাধ্যমে কাচিয়া ইউনিয়নের মাঝের চর ও দৌলত খানের মদনপুর চরে বিদ্যুৎ সংযোগ দেয় পল্লী বিদ্যুৎ সমিতি। কিন্তু মেঘনায় চলাচলকারী বড় নৌযানের অপরিকল্পিত নোঙর করার কারণে 7 মাসের মধ্যেই 3টি কেবল ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে সংযোগ নেয়া 720 গ্রাহকের জীবনযাত্রায় আবারও নেমে আসে অন্ধকার। 10 থেকে 15,000 টাকা খরচ করে নেয়া সঞ্চালন লাইন প্রায় 4 বছর পড়ে আছে বিদ্যুৎবিহীন। শুধু গৃহস্থালী নয়, বিদ্যুৎ বিচ্ছিন্নতার প্রভাব পড়েছে পুরো চরাঞ্চলের অর্থনীতিতে। ব্যবসা বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান, ক্ষুদ্র উদ্যোক্তা, ফ্রিজ ভিত্তিক দোকান, মোবাইল সার্ভিসিং, ফটোকপি, অনলাইন সেবা সবখানি নেমে এসেছে স্থবিরতা। তাই চরাঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনর্স্থাপনের দাবি স্থানীয়দের। আমার দোকানে প্রায় 4 লক্ষ টাকার ফ্যান, লাইট, সুইচ, প্রায় 4 লক্ষ টাকার মাল আমার গোডাউনে ফিরে রয়েছে, কিন্তু এই মালগুলো অকেজ হয়ে যাইতেছে। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের অর্থনৈতিকভাবে অনেক আমরা ক্ষতিগ্রস্ত। আমাদের বিদ্যুৎ না থাকার কারণে আমরা বিশাল সমস্যা আছি। আমাদের বিদ্যুৎটা দিয়ে দিলে আমরা অনেক সবল। ঘরে ফ্রিজ আনছি, টিভি আনছি, ফ্যান আনছি, ঘর ওয়ারিং করাইছি, এখন সব নষ্ট হয়ে যাইতেছে। এদিকে তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে দুর্গম চরের কয়েক হাজার খাম্বায় টানা সঞ্চালন লাইন ও ট্রান্সফরমার নিয়ে যাচ্ছে অসাধু একটি চক্র। নদীতে বিলীন হয়ে যাচ্ছে অনেক খাম্বা। তবে বিচ্ছিন্ন 2 চরে বিদ্যুৎ পূর্ণ সংযোগ দেওয়ার জন্য নতুন করে সমীক্ষা করার কথা জানালেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়তন বোর্ড। আমরা এর আগে সাবমেরিন কেবল লিঙ্ক করছিলাম, সেটা 2 মাস আসলে সাস্টেন করছিল, তারপরে এটা নষ্ট হয়ে যায়। আপনারা জানেন যে ওই এলাকায় আপনার নদীতে ওই জাহাজ নোঙর করে, এতে আমাদের সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হয়। তো এটা আরও অনেক ফিজিক্যাল স্টাডি করা হয়েছে, এখন পর্যন্ত আসলে আমরা কোনো পরিকল্পনা নিতে পারি নাই। তো তবে কাজ চলমান আছে, কিভাবে সেই জায়গায় বিদ্যুৎ দেওয়া যায় সেটা নিয়ে আমরা কাজ করতেছি। বিচ্ছিন্ন চরের বাসিন্দাদের আলোকিত করার জন্য প্রায় 10 কোটি টাকা ব্যয়ে মেঘনা নদীর তলদেশ দিয়ে এ সাবমেরিন কেবল টানা হয়েছিল। আর 2 কোটি টাকা খরচ করে ক্ষতিগ্রস্ত কেবলটি পুনর্স্থাপন না করায় 4 বছর অকেজো পড়ে আছে। ইমতিয়াজুর রহমান, এখন, ভোলা। জানাবো দেশের বাইরের খবর। 858টি দাবানলে পুড়ছে কানাডা, নিয়ন্ত্রণের বাইরে শতাধিক। এর মধ্যে পুড়ে ছাই 59 লাখ একর এলাকা। বাতাসে দূষণ এতটাই তীব্র আর বিস্তৃত যে সতর্কতা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে। ধোঁয়ায় আচ্ছন্ন 2 দেশের প্রধান শহরগুলো। দৃষ্টিসীমা এতটাই নেমে গেছে যে ফুটবল বিশ্বকাপের ফাইনালের আয়োজন যে স্টেডিয়ামে খানিক দূর থেকে দেখা যাচ্ছে না সেটিও। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। ফুটবল বিশ্বকাপের ফাইনালকে ঘিরে যখন উত্তেজনা তুঙ্গে সারা বিশ্বে, তখন ধোঁয়ায় ঢেকে গেছে আর্জেন্টিনা স্পেন ম্যাচের ভেন্যু। কানাডার দাবানলের ধোঁয়া এতটাই গ্রাস করেছে যুক্তরাষ্ট্রকে যে দৃষ্টিসীমা নেমে গেছে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। রোববার 80,000 ফুটবল প্রেমীর জমায়েত হওয়ার কথা এখানে।
800-র বেশি দাবানলে পুড়ছে কানাডা। স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত নিয়ন্ত্রণের বাইরে অন্তত 111টি। এরই মধ্যে পুড়ে ছাই হয়েছে 59 লাখ একর এলাকা। আগুনের তীব্রতা সবচেয়ে বেশি ম্যানিটোবা, সাসকাচুয়ান ও অন্টারিও প্রদেশে। অন্টারিওর উত্তরে আগুনের কারণে পূর্বপুরুষের ভিটেমাটি ছাড়তে হয়েছে আদিবাসী ফার্স্ট নেশন গোষ্ঠীর অধিবাসীদের। ঘুম ভেঙেই ধূসর ধোঁয়ার ভেতরে নিজেদের দেখতে পান টরন্টোর বাসিন্দারা। কানাডার দাবানলের কারণে বাতাসে দূষণ এতটাই তীব্র আর বিস্তৃত যে সতর্কতা জারি করা হয়েছে প্রতিবেশী যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে। ডেট্রয়েট আর টরন্টোর ঘন কালো ধোঁয়ার পুরো স্তর পৌঁছে গেছে নিউ ইয়র্কের নিউ ইংল্যান্ডে, ইলিনয়ের শিকাগো, মিশিগানের গ্র্যান্ড র্যাপিডস, পেনসিলভানিয়ার পিটসবার্গ আর ওহাইওর টোলেডোতে বায়ুমান সবচেয়ে করুণ। নুজহাত কামাল, এখন বিশ্ব। এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।